দেখো, এই আমার জামাটা কেমন পাতলা হয়ে গেছে। এই শীতকালে আমার শুধু শুধু জামা পরতে খুব কষ্ট হয় গো মা। যা হাওয়া বয়, আমার খুব তাতে ঠান্ডাও লাগে। ঠান্ডায় আমি খুব কাঁপতে থাকি। আহারে, আমার মেয়েটার খুব ঠান্ডা লাগে, তাই না রে মা? কেমন মা আমি? আমার মেয়েটার দিকে আমি একটু খেয়ালও রাখিনি। দাঁড়াও মা, আমি তোমার জন্য এখনই গরমের ব্যবস্থা করে দিচ্ছি। এই যে আমি রান্না করছি, তুমি এই আগুনের পাশে এসে বসো, দেখবে কেমন গরম তোমার অনুভব হয়। তোমার শরীরে এখনই গরম লেগে যাবে। এই আগুনটা দিয়ে কি আর আমার সবসময় গরম দেবে মা? বাইরে গেলে তো আবারও আমার ঠান্ডা লাগবেই। এমনিতেও ঘরের চালটাও ফুটো হয়ে গেছে। খুব কষ্ট হয় মা আমার এই শীতকালে। ঠিক আছে রে মা, আজকে যখন আমি গিন্নিমার বাড়িতে কাজ করতে যাব, তখন ওই গিন্নিমার কাছ থেকে কয়েকটা পুরনো চাদর গিন্নিমার কাছ থেকে চেয়ে আনবো। ওই চাদরগুলা কেটে সেলাই করে তোমায় একটা আমি সোয়েটার বানিয়ে দেব। মা, আমি যখন মাঠে খেলতে যাই, তখন তো বড় বড় বাড়ির ছেলে মেয়েরাও মাঠে খেলতে আসে। ওরা কি সুন্দর সুন্দর মোটা মোটা সোয়েটার, টুপি, মোজা, হাত মোজা পরে আসে। আমি একদিন ওদের সোয়েটার হাত দিয়ে দেখেছিলাম। জানো তো মা, কি গরম আর কি নরম, খুব আরাম লাগে। ওরে মা, মোটা সোয়েটার সে তো অনেক দাম রে মা। আমার মতো গরিব মায়ের কি অত সামর্থ্য আছে যে তোকে মোটা নতুন সোয়েটার কিনে দেওয়ার? আমি তোকে চাদর দিয়ে সোয়েটার বানিয়ে দেব তো বললাম। আমি তোকে নিজের হাতে মোটা করে সোয়েটার বানিয়ে দেব। তখন দেখবে তোমার আর ঠান্ডাও লাগবে না, আর কোনো কষ্টও হবে না। আমি তোমার তো মা, তোমায় কষ্ট দিয়ে কি আমি থাকতে পারি বল তো? আচ্ছা আচ্ছা, অনেক গল্প হলো। এখন আমাকে রান্নাটা ঠিক করে করতে দাও তো। আমি রান্নাটা করে তোকে খাইয়েই আমি গিন্নিমার বাড়িতে কাজে চলে যাব। গিন্নিমার বাড়িতে যদি কাজে যেতে একটু দেরি হয়ে যায়, তাহলে কিন্তু আর গিন্নিমা আমাকে চাইলেও কোনো চাদর কাপড় দেবেই না। তখন আমি তোমার সোয়েটারটা কিভাবে বানাবো বল তো? চল চল, এখন তাড়াতাড়ি করে আমাকে কাজ করতে দাও। আহারে, আমার মেয়েটা এই শীতে সত্যি খুব কষ্ট পাচ্ছে। আমি বড় মানুষ, তাই আমি নিজেকে সামলে নিতে পারছি, কিন্তু ও তো ছোট, ও কিভাবে ঠান্ডা সামলাবে? আমার কাছে তো পুরনো কোনো কাপড় চোপড়ও নেই যে ওকে মোটা কিছু একটা বানিয়ে দেব। জামা কাপড় আজকে গিন্নিমার কাছ থেকে ছেঁড়া ফাটা পুরনো কিছু আনতেই হবে, না হলে যে মেয়েটার খুব অসুবিধা হয়ে যাবে। এই নিন গিন্নিমা, আপনার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে এসেছি। বলছি কি গিন্নিমা, আপনাকে একটা কথা বলার ছিল। যদি আপনি অনুমতি দেন তাহলে কথাটা বলতে পারি। তোর আবার কি কথা আছে রে? বল তাড়াতাড়ি, কি বলবি? আমি আবার চাটা খেয়ে স্নানে যাব, পুজো করতে হবে, কত কাজ। তোকেও তাড়াতাড়ি হাত চালিয়ে কাজগুলো সেরে নিতে হবে। আজ কিন্তু তোর কর্তা বাবা 12টার মধ্যে বাড়িতে খেতে আসবেন। ও, তাহলে বরং থাক, আমি আগে কাজগুলো সেরে নিই, তারপর বাড়ি যাওয়ার সময় না হয় কথাটা বলবো। অত আমতা আমতা না করে যেটা বলতে চাচ্ছিস তাড়াতাড়ি করে বলে ফেল না। টাকা পয়সা লাগবে নাকি? আমি আগেই বলছি বাবা, টাকা পয়সা হলে কিন্তু আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। এর আগের মাসেই তুই আবার আগেই মাসের টাকাটা নিয়েছিস, এই মাসে আর পারবো না। না না গিন্নিমা, কোনো টাকা পয়সা লাগবে না। আগের মাসে মেয়েটার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্যই আগেই বেতন নিয়েছিলাম। আসলে গিন্নিমা, আমার মেয়েটার এই শীতে একটাও সোয়েটার নেই।
বাইরে যখন খেলতে যায় তখন ওর বন্ধু বান্ধবীর গায়ে গরম সোয়েটার দেখে ওরও খুব ইচ্ছা হয়েছে একটা সোয়েটার পরার। এই শীতকালে কি কম শীত পড়ে? এই শীতে মেয়েটা আমার খুব কষ্ট পাচ্ছে। গরিব মানুষের অত স্বপ্ন দেখতে নেই রে ভালো গরম সোয়েটার পরার। তোর মেয়ে তো আমি দেখছি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে, গরিব হয়ে জন্মেছে। সব পরিস্থিতির সঙ্গে ওকে মানিয়ে চলতে বল। না না গিন্নিমা, ওকে নতুন সোয়েটার কিনে দেওয়ার মতো আমার একটুও সামর্থ্য নেই। আসলে গিন্নিমা, আপনার বাড়িতে তো অনেক ছেঁড়া ফাটা পুরনো কাপড় চোপড় থাকে। ওগুলো যদি আপনি ফেলে না দিয়ে আমাকে দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আসলে ওই কাপড় দিয়ে মেয়েটাকে একটা পরার মতো চাদর বানিয়ে দিয়ে দিতাম আর কি। ওরে বাবা, পুরনো কাপড় চোপড়? সেসব পুরনো কাপড় চোপড় তো আমার কাছে ছিল। সেই সব দুদিন আগেই আমি অন্য একজনকে দিয়ে দিয়েছিলাম রে। আবার যা ছেঁড়া ফাটা কাপড় চোপড় আমার কাছে ছিল সেই দিয়েই আমি কয়েকদিন আগে বাসন নিয়ে নিয়েছিলাম। হায় রে ঈশ্বর, মেয়েটাকে যে আমি বলে এসেছি যে আজকে ওকে একটা সোয়েটার বানিয়েই দেব। এখন যে দেখছি গিন্নিমার কাছেও কোনো কাপড় নেই, এখন আমি কি করব? কি রে, এত কি ভাবছিস? নে নে, তাড়াতাড়ি গিয়ে আগে রান্নাটা চাপিয়ে দে। আমরা তো আবার আজকে এক জায়গায় যাব। তুই দেখছি একবার দুবার বললে এক কথা শুনতে পাস না। হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, আমি এখনই গিয়ে আগে রান্নাটা চাপিয়ে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর সমস্ত কাজ সেরে সেই কাজের মহিলাটি যখন রান্না করছিল ঠিক তখনই এ এ এই নে রে মিনা, এই নে। তুই আমার কাছে কাপড় চোপড় চেয়েছিলিস না? এখন দেখলাম এই কয়েকটা শাড়ি আলমারিতে পড়েছিল, আলমারিটা ঢাকা দেব বলেই রেখেছিলাম। নে, তুই আমার কাছে চাইলি, তোকে না দিয়ে কি আমি থাকতে পারি? এগুলো নিয়ে যা, তোর মেয়ের জন্য যা পারবি মোটা করে কিছু একটা বানিয়ে দিস। তুই তো জানিস আমার আবার নরম মন, কেউ মুখ ফুটে চাইলে তো আমি আবার না করতে পারি না। গিন্নিমা, আপনাকে যে আমি কিভাবে ধন্যবাদ দেব? অনেক অনেক ধন্যবাদ গিন্নিমা আপনাকে। আমি জানতাম আপনি যেভাবেই হোক আপনি আমাকে ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। তাহলে গিন্নিমা, আজ আমি আসি, মেয়েটা আবার বাড়িতে একাই আছে। এরপরে মিনা গিন্নিমার থেকে কাপড় চোপড় নিয়ে মেয়েকে একটা মোটা করে সোয়েটার বানিয়ে দিল। মা, ও মা, তুমি কি জানো আজকে মাঠে খেলতে গিয়ে আমাদের সাথে কি হয়েছিল? সে কি রে, বল তাড়াতাড়ি, কি হয়েছিল? আমাদের খেলার মাঠের পাশে একটা ছাদের বাড়ি আছে গো। আমি বল আনতে গিয়ে জানালা দিয়ে দেখলাম ওরা পকন পিঠে বানাচ্ছিল, আবার নারকেল নাড়ুও বানাচ্ছিল। কি সুন্দর সুগন্ধ আমার নাকে আসছিল। আচ্ছা মা, একটা কথা বলবো? মাঘ মাস তো প্রায় চলেই আসলো, তুমি পিঠে কবে বানাবে? মোনা, তুই সব সময় এত প্রশ্ন কেন করিস রে? তুই কি কিছুই জানিস না যে আমরা কত গরিব? আমি পিঠে কোথা থেকে বানাবো? পিঠে বানাতে কি কম টাকা লাগে? চাল কিনো, গুড় কিনো, নারকেল কিনো, তেল কিনো, এসব কেনার টাকা আমি কোথায় পাবো? আমি তোকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তোকে আমি যেটাই খেতে দেব সেটাই খেতে শেখ। সব সময় এত বাহানা করবি না, আর এত বায়নাও করবি না, আমি বলে দিলাম। তুই তো জানিস তোর মা কত গরিব, এত দামি জিনিস খাওয়াতে পারবে না তোকে। সব সময় শুধু খাই আর খাই। তুই দেখছি যতই বড় হচ্ছিস নোলা তোর ততই বেড়েই চলেছে, বুঝলি? তুমি আমাকে এইভাবে কেন বলছো মা?
আমি তো শুধু আমার ইচ্ছাটুকুই তোমায় বললাম। আমি তো একটা ছোট মেয়ে, আমার কি খুশি ইচ্ছা বলতে কিছুই নেই। আমার ইচ্ছা হয়েছে তাই তো আমি তোমায় জানালাম। না, এত ইচ্ছা থাকতে নেই। তুই এইটুকু বয়সে অনেক কিছু পেয়েছিস, সবসময় নিজের এটা নেই ওটা ভাববি না, এই আমি বলে দিলাম। আর এমনিতেও তুই ভাবতো আমাদের থাকার মতো মাথার উপরে চালও আছে, পরার জন্য জামা কাপড়ও রয়েছে, খাবার জন্য সবসময় দুমুঠো ভাতও পাচ্ছিস। এই তো কিছুদিন আগেই তুই আমাকে বললি যে তুই শীতে খুব কষ্ট পাচ্ছিস, তাই গিন্নিমার বাড়ি থেকে চেয়ে কিছু কাপড় চোপড় এনে তোকে একটা মোটা করে সোয়েটারও বানিয়ে দিলাম। এখন তো তোর সোয়েটারও হয়ে গেল। তুই কি জানিস এমন কত লোকজন আছে যে রাস্তার ধারে ফুটপাতে দিন কাটায়? তাদের ছাদ বলতে মাথার উপরে আকাশ রয়েছে, এইরকম একটা মাটির বাড়িও নেই। আবার এই যে তুই একটু ভালো জামা কাপড় পরতে পারছিস, তাদের তো আবার এটাও নেই। প্রতিদিন দুমুঠো খেতে পায় কি না সেটাও সন্দেহ আছে। এই একবার তাদের কথা ভাবতো, তারা যদি এত কষ্ট করে বাঁচতে পারে তাহলে তুই কেন পারবি না? গরিব ঘরে জন্মেছিস, নিজেকে সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে শেখ, নিজের মনটা কঠোর করতে শেখ। হ্যাঁ গো মা, তুমি একদম ঠিক কথা বলেছ। আমি তোমাকে কথা দিলাম আমি আর কোনোদিন কিছুই চাইবো না, আর কোনো জিনিসের জন্য বায়নাও করব না। আমি নিজের পায়ে যখন দাঁড়াবো, কিছু টাকা ইনকাম করব, তারপরেই নিজের যোগ্যতায় নিজের চাহিদাগুলো পূরণ করব। ইহি, মেয়েটাকে কালকে কত কি যে বললাম, আমার মুখে যা আসছিল মেয়েটাকে তাই বলে দিয়েছি। কালকে আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে। হুম, আমার খুব খিদে পেয়েছে। বাড়িতে কি কেউ আছো? আমাকে এক মুঠো ভাত দিয়ে সাহায্য করো। আজ 2 দিন হলো আমি কিছুই খাইনি। আহারে ঠাকুমা, তোমার কি কষ্ট। মা কালকে আমাকে বলেছে আমাদের বাড়িতে যা আছে তা অনেক আছে, এই গরিব মানুষগুলার বরং কিছুই নেই। হ্যাঁ, আমি বরং একটা কাজ করি, আমি আমাদের থেকে কিছু চাল এনে এই গরিব ঠাকুমাকে দিয়ে দিই, তাহলে অন্তত এই গরিব ঠাকুমাটি কিছু খেতে পাবে। দাঁড়াও দাঁড়াও বুড়ি ঠাকুমা, তুমি এখানেই একটু দাঁড়াও, আমি তোমার জন্য কিছু এনে দিচ্ছি। এই নাও, মা আমাকে এই শীতে একটা মোটা সোয়েটার বানিয়ে দিয়েছে, আর এই চাদরটা বেঁচে গেছে, এমনিতেও বাড়িতে পড়েই আছে। সোয়েটারটা আমি পরবো, ওটা তো তোমার গায়ে হবে না, তাই এই চাদরটা তুমি নিয়ে যাও। আর এই যে এক মুঠো চাল দিলাম, এইগুলো তুমি রাখো, বাড়িতে গিয়ে রান্না করে খাবে। আমি তো রান্না করতে পারি না, আর আজকে বাড়িতেও রান্না করা ভাত নেই। তুমি কিন্তু কিছু মনে করিও না বুড়ি ঠাকুমা। বেঁচে থাকো মা, তুমি অনেক দিন বেঁচে থাকো। এইটুকু একটা মেয়ে, অথচ কত বড় মন তোর। আমি তোকে আশীর্বাদ করছি, ভগবান যেন তোর সব ইচ্ছা পূরণ করে। এখন তাহলে আমি আসি। মোনা, তুই একটা আমাকে কথা বলতো, আজকে কি তুই চালের ড্রামে হাত দিয়েছিস? চারদিকে মাটিতে চাল পড়েও আছে। আর হ্যাঁ, চালের ড্রামের উপর আমি একটা মোটা চাদর রেখেছিলাম, সেটাই বা গেল কোথায়? তুমি জানো না আজকে দুপুরবেলায় কি হয়েছিল? আজকে দুপুরবেলা এক গরিব বুড়ি ঠাকুমা আমাদের বাড়িতে এসেছিল। ঠাকুমাটি শীতে প্রচণ্ড কাঁপছিল, আর তার গায়ে সেরা শাড়িও পরা ছিল। তাই আমি ওই বুড়ি ঠাকুমাকে তোমার চাদরটা দিয়ে দিয়েছি। আর আমাকে বলল যে 2 দিন ধরে উনি কিছুই খায়নি,
তাই আমি এক মুঠো চালও দিয়ে দিয়েছি। আমি কি কোনো ভুল কাজ করেছি মা? বাহ, না রে মা, তুই আজকে একটা বড় মনের কাজ করেছিস। সত্যি রে, তুই বড় হওয়ার সঙ্গে সঙ্গে তুই একটা যোগ্য মানুষের মতো মানুষ হয়ে উঠছিস। আমরা গরিব তো কি হয়েছে, তুই একটা গরিব মানুষ হয়ে একটা গরিবকে সাহায্য করেছিস, এটাতেই আমি আজকে খুব খুশি হয়েছি। চল চল, অনেক বেলা হলো, এবার তোমায় খেতে দিই। এ কি রে মোনা, এগুলো আবার কি করে এলো? এই, কে দিয়ে গেছে বলতো? মা, আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি কিছুই জানি না এগুলো আবার কোথা থেকে এলো। সত্যি সত্যি ঈশ্বর আমাদেরকে আজকে রক্ষা করেছেন। তোর অনেক দিন ধরে পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছিল না, তাই হয়তো আজকে ঈশ্বর নিজেই এসে আমাদের বাড়িতে পিঠের আয়োজন করে দিয়ে গেছেন। আজ তুই ওই গরিব মহিলাটিকে কিছু সাহায্য করেছিলিস বলে আজকে তুই দেখ, ঈশ্বর নিজেই আমাদের বাড়িতে এসে আমাদের মনস্কামনা পূরণ করে দিয়ে গেছেন।